আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং সেই সঙ্গে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন প্লিজ। তো ভিডিওর থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে যারা আসলে আজকে ভিডিওটা ক্লিক করেছেন, ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র তাদের জন্যই না, যারা কিনা এই ধরনের প্রশ্ন আমাকে করে থাকেন যে কিছু মানে এই এই সমস্ত প্রশ্ন যারা করে থাকেন এই মুহূর্তে যারা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মাসুদ রানা ভাই আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে ভাই, সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ পরীক্ষা কি এমসিকিউ হবে নাকি রিটেন, সেটা জানাবেন প্লিজ। তো এই ধরনের প্রশ্ন আসলে অনেকেই করেন, যা আমার কাছে সবসময় উত্তর দেওয়া হয় না। তো আজকে সময় সময় পেয়েছিলাম বলে আমার মনে হলো যে এই উত্তরটা আসলে দেওয়া উচিত। এটা যারা কিনা চাকরি সম্পর্কে যাদের জানা আগ্রহ আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। এই ধরনের কমেন্ট অবশ্যই করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে চাকরি সংক্রান্ত। আমি চেষ্টা করব আপনার সেই প্রশ্নের ঠিকঠাক জবাব দেওয়ার জন্য। তো চলুন আজকে সেই ভিডিওটা শুরু করি। তো মাসুদ রানা ভাই আমাকে যে প্রশ্নটা করেছেন যে বেসামরিকের পরীক্ষায় কি এমসিকিউ থাকে নাকি রিটেন হয়। তো আমি একটা কথা আজকে খুব সুন্দরভাবে ক্লিয়ার কাট বলে দিতে চাচ্ছি। ভিডিওটা খুব ছোট হবে, প্লিজ না টেনে দেখার অনুরোধ রইল। তো প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে যারা চাকরি করতে চান বা চাকরি করতে ইচ্ছুক, অনেকেই দুই একবার পরীক্ষা দিয়েছেন, তাদের ক্ষেত্রে আসলে নতুন করে বলার কিছু নেই যে এইখানে কি ধরনের প্রশ্ন হয় বা বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে আসলে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে। এই জিনিসটা আসলে যারা দু চারবার চাকরির পরীক্ষা দিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে যারা ঘুরেছে, তারা আসলে খুব ভালো জানে। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি আজকে যেই প্রশ্নটা উনি করেছেন সেই দিকেই থাকতে চাচ্ছি বা সেই কথাই বলতে যাচ্ছি যে দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে যারা চাকরি করে তারা কিন্তু পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, দশম শ্রেণী, আহ এইচএসসি সমমান, হায়ার ডিগ্রি, মানে সব ধরনের ক্যাটাগরি, মানে ক্যাটাগরি যদি আপনি শিক্ষিত থেকে থাকেন সেই সব শিক্ষিত ক্যাটাগরির আন্ডারে কিন্তু চাকরি আছে। যেমন আপনি যদি পঞ্চম শ্রেণী বা অক্ষর জ্ঞান সম্পূর্ণ শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই পরিচ্ছন্ন কর্মীর মতো বা মালির মতো চাকরি আছে। আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে আপনার জন্য হয়তো বা সিকিউরিটি গার্ডের চাকরি আছে। আপনি যদি দশম শ্রেণী পাশ করে থাকেন বা এইচএসসি সমমান পাশ হয়ে থাকেন তাহলে আপনার জন্য চতুর্থ শ্রেণীর বিভিন্ন রকম ট্রেডের চাকরি আছে। যেমন বার্তাবাহক, অফিস সহায়ক, ম্যাচ ওয়েটার, ফায়ারম্যান, এ ধরনের অনেক ট্রেডের চাকরি কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আছে। এবং আপনি যদি এইচএসসি পাশ করে থাকেন সেখানে আপনার জন্য চাকরি আছে আহ অফিস করণিক, ইউডিসি, তারপরে বিভিন্ন ধরনের যে ট্রেড গুলো আছে যেগুলো আসলে তৃতীয় শ্রেণীর চাকরি। তো আসলে শিক্ষার মান যত, চাকরির মান তত। এক কথায় যদি আমি বোঝাতে চাই, শিক্ষার মান যত, চাকরির মান তত। তো আজকের ভিডিওতে ওইদিকে বলবো না। আজকের যে প্রশ্নটা মাসুদ ভাই করেছেন, উনি লিখেছেন যে এমসিকিউ হয় নাকি রিটেন হয়। দেখেন, আমি প্রথমে বলেছি না যে এক একটা চাকরির মান বা এক এক চাকরির শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ক্যাটাগরিতে চাকরি হয়। তো আপনি যদি পঞ্চম শ্রেণীর এনসি পদে চাকরি করতে আসেন তাহলে আপনি কি লিখবেন? আপনি যেখানে শিক্ষাগত যোগ্যতায় আপনার অক্ষর জ্ঞান সম্পন্ন, তো সেইখানে এই এমসিকিউ, এমসিকিউ তো অনেকে বোঝেই না যে বহু নির্বাচনী প্রশ্নকে ইংলিশে এমসিকিউ শর্টকাটে এমসিকিউ বলা হয়। অ্যাকচুয়ালি আমিও ভুলে গেছি এমসিকিউর পূর্ণরূপ কি। এমসিকিউর পূর্ণরূপ মনে হয় শর্ট কোশ্চিন। যাই হোক, আমিও নিজেও ভুলে গেছি। তো যেখানে আমি ভুলে গেছি সেখানে যারা পঞ্চম শ্রেণী পাশ করে ওই ঝাড়ুদারের চাকরি যারা নিতে আসতেছে তারা কিভাবে এমসিকিউ উত্তর দিবে। এরপর যদি আসে অষ্টম শ্রেণী, না অষ্টম শ্রেণীর সিকিউরিটি গার্ডেও আছে আসলে এই চাকরিটা হচ্ছে আরেকটা ক্যাটাগরির চাকরি। এইখানে আপনাকে এমসিকিউ নিয়ে আসলে কোনো ধরা ধরা বাধা নেই। এক কথায় যদি বলা হয় যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ের যত পরীক্ষা আছে আজ পর্যন্ত আমার জানা মতে কখনো কোনো জায়গায় এমসিকিউ প্রশ্ন এসেছে এরকমটা না। এইখানে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো যদি আপনার বাড়িতে ক্লাস 2, 3, ইভেন 5 পর্যন্ত, ক্লাস 2 থেকে 5 পর্যন্ত যদি আপনার বাড়িতে অথবা আপনার আশেপাশে কোনো স্টুডেন্ট থেকে থাকে, তাকে নিয়ে যেও যদি আপনি সেই প্রশ্নটা দিয়ে বলেন যে বাবা এর অ্যান্সার করে দাও, সে 100-তে মিনিমাম 90 মার্কের অ্যান্সার করে দেবে। শুধুমাত্র যে এইখানে এই অবস্থা তা না, বাংলাদেশের প্রতিটি চাকরির ক্ষেত্রে কিন্তু প্রশ্নপত্র খুবই সহজ আসে। আমরা হয়তো অনেক সময় তাল গুলিয়ে ফেলি
অনেক এক্সাইটেড থাকি, অনেক টেনশনে থাকি যে কি হবে না হবে। তো অনেকের সময় আমরা এই তালগোলটা আসলে পেঁচিয়ে ফেলি। সো যার জন্য আমাদের কাছে প্রশ্নটা কঠিন মনে হয়। সো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে চাকরির, সেনাবাহিনীর, অসামরিক বা বেসামরিক নিয়োগের পরীক্ষায় যখন আপনি দেবেন তখন এই প্রশ্নপত্র দেখে আপনার মনে হবে যে এই প্রশ্নের উত্তর আপনি 15 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। এইখানে কোনো রকম এমসিকিউ প্রশ্ন আসবে না। এখানে সাধারণত কি কি আসতে পারে, তো তার ছোট্ট যদি একটা নমুনা আমি আপনাদেরকে দিয়ে থাকি। এখানে আসতে পারে যে ইংলিশে 7 দিনের নাম লিখো, ইংলিশে 12 মাসের নাম লিখো, ইংলিশে 5টা ফুলের নাম লিখো। এরকম প্রশ্ন আসতে পারে, যেটা আমি বললাম না যে 1 থেকে শুরু করে 5 ক্যাটাগরির বাচ্চা পর্যন্ত জানে। যদি আপনি গণিতের কথায় আসেন, তাহলে গণিতে কি প্রশ্ন আসতে পারে? গণিতে প্রশ্ন আসবে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স এত, 10 বছর আগে এত বয়স ছিল, 10 বছর পরে তাদের বয়স কত হবে? পিতার বয়স এত হলে পুত্রের বয়স কত হবে? তো আমি মনে করি যে এই প্রশ্নের এই এই অঙ্কটা আমরা সেই ক্লাস 2 তে করে আসতেছি। যারা আমরা এসএসসি পর্যন্ত যারা পরীক্ষা লেখাপড়া করছি, তারা কিন্তু এই পিতা ও পুত্রের বয়সের সমষ্টির যে অঙ্কটা ছিল, এটা কিন্তু প্রত্যেকটা ফাইনাল পরীক্ষাতেই আসতো। তো আমরা এই প্রশ্নের এই অঙ্কের সাথে কিন্তু আমরা অলরেডি সবাই কানেক্টেড। তো এই ধরনের প্রশ্ন আসলে যে অ্যান্সার করতে পারবে না এরকম লোকটা খুবই কম। তারপরে যদি সাধারণ জ্ঞানের কথা যদি আসি, এখন যেহেতু বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান মিলেই তো পরীক্ষা হয়, রিটেন পরীক্ষা হয়, এখানে এমসিকিউ পরীক্ষা হবে না ভাই। তারপরেও আমি আরেকটু ডিটেলস বলার চেষ্টা করছি যাতে আপনাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন। তো প্রথমেই বলে রাখি যে বাংলা, ইংরেজি, অঙ্ক বা গণিত এবং সেই সঙ্গে সাধারণ জ্ঞান। তো বাংলায় কি ধরনের প্রশ্ন আসে? বাংলায় প্রশ্ন আসে যে আহ ওই যেগুলো যুক্ত অক্ষর থাকে সেগুলোকে ভেঙে নতুন করে শব্দ তৈরি করা। ইংলিশের কথা তো বললাম, 7 দিনের নাম, 12 মাসের নাম, অথবা একটা ছোটখাটো একটা প্যারাগ্রাফ, এ রেনি ডে, এরকম। আর অঙ্কের কথা তো বললাম, একটা যদি সরল অঙ্কের কথা যদি আসি, তো সরল অঙ্ক আসলে আমরা সবাই পারি, সরল অঙ্ক না পারার কিছু নেই। বীজগণিত যদি আসে, এখানে বীজগণিত, পাটিগণিত আসলে কিচ্ছু আসবে না, জাস্ট একটা অঙ্ক দেওয়া থাকবে, আপনি এটাতে ক্লিয়ার করে চলে আসবেন। বা একটা নামতা দেওয়া থাকবে, এটাতে আপনি ক্লিয়ার করে চলে আসবেন। সাধারণ জ্ঞানে কি প্রশ্ন থাকবে? সাধারণ জ্ঞানে প্রশ্ন থাকবে যে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি, বাংলাদেশের মনে করেন যে বিখ্যাত 5 জন ব্যক্তির নাম বলো। তো এই ধরনের প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন না? অবশ্যই পারবেন। এক কথায় বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে খুব আহামরি কঠিন কোনো প্রশ্ন হয় না, এটা খুবই সহজ একটা পরীক্ষা, জাস্ট ফর্মালিটি। এখানে আপনাকে হায়ার ডিগ্রি নিয়ে এসে মানে আপনি বাংলাদেশ সম্পর্কে পুরোপুরি ধারণা দিতে হবে এরকমটা না। আপনি এখানে বিসিএস পরীক্ষা দিতে আসেননি ভাই, আপনি এখানে চাকরি করতে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে 3য় শ্রেণী 4র্থ শ্রেণীর চাকরি, যেটা 16 থেকে 20তম গ্রেডের মধ্যে। তো এই 16 থেকে 20তম গ্রেডের জন্য কি আপনি বিসিএস পরীক্ষা দিতে আসছেন? আপনাকে কি সেরকম প্রস্তুতি নিয়ে আসতে হবে? অবশ্যই না। আপনাকে, আমি অনেকেই দেখেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স বই নিয়ে পরীক্ষা দিতে আসে, তো আমি তাদেরকে দেখে মাঝে মাঝে মুচকি হাসি যে আরে গাধা, এমন ভাব নিয়ে আসছো যে তুমি এখানে বিসিএস পরীক্ষা দিতে আসছো। অনেকেই ইংলিশের জন্য ট্রান্সফরমেশনের শীট নিয়ে আসে। তো এইগুলা দেখার পরে আসলে নিজেকে নিজেই মুখ লুকিয়ে হাসাহাসি করি। এর আগে দেখছি যে একজন পরীক্ষা দিতে আসছে 5টা কলম নিয়ে, অর্থাৎ উনি পরীক্ষার খাতায় এমন লেখা লিখবে যে ওনার 5টা কলমে হয়তো শেষ হয়ে যাবে। তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকে যে আমরা যারা ভিডিও বানাই, এই ধরনের সম্পর্কে যারা ভিডিও বানাই, প্লিজ তাদের ভিডিওটা একটু দেখো, একটা ধারণা নাও যে কি ধরনের প্রশ্ন আসতে পারবে, কি ধরনের প্রস্তুতি নিয়ে তুমি আসলে মাঠে যাবা। তো আমি মনে করি যে এগুলো আসলে জানা খুবই জরুরি। তো যারা যারা এই ধরনের কমেন্ট করতে চান বা চাকরি সম্পর্কে যাদের বিভিন্ন ধরনের তথ্য জানার বা প্রশ্ন আছে, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজ আর বেশি কথা বলবো না, ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো যারা যারা শেষ পর্যন্ত দেখলেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করে মানে এখানেই শেষ করতে আজকের ভিডিও। আসলে শেষ আর করতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে আরো বলেই যায়, কিন্তু সময় স্বল্পতা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাজ এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাতে যাতে করে আমার একটু ভবিষ্যতে সৃষ্টিকর্তা একটু মুখ তুলে তাকায় আর কি। তো যাই হোক, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।